হ্যালো ফ্রেন্ড, আমার নাম অরূপ বিট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বিট ম্যাথ বেঙ্গলি। তো আগের তিনটে ভিডিওতে আমি তোমাদের কি পড়েছিলাম না, আগের তিনটে ভিডিওতে তোমাদের পড়েছিলাম যে সেটের ডেফিনেশন পড়েছিলাম, কিছু সিম্বল সম্বন্ধে বলেছিলাম এবং সেটকে কয় রকমভাবে লেখা যায় এবং তোমার কি কি সেট আছে, যেমন তোমাদের হচ্ছে সসীম সেট, অসীম সেট, তারপরে তোমাদের ইকুয়াল সেট সম্বন্ধে বলেছিলাম, তারপরে তোমাদের শূন্য সেট কাকে বলে এবং সাবসেট, উপসেট, এগুলো সম্বন্ধেও বলেছিলাম। তারপরে আমি বলেছিলাম যে ইন্টারসেকশন ইউনিয়ন জিনিসটা কি এবং তাকে সংজ্ঞার মাধ্যমে কি করে লেখা হয়ে থাকে, এবং তারপর ভেন ডায়াগ্রাম চিত্র সম্বন্ধে বলেছিলাম এবং ইন্টারসেকশন ইউনিয়ন এগুলোকে ভেন ডায়াগ্রাম চিত্রের মাধ্যমে কি করে দেখানো যায় সেগুলো দেখিয়েছিলাম। তারপর কিছু সূত্রাবলী সম্বন্ধে বলেছিলাম, সেটের ক্ষেত্রে কি কি ল স্যাটিসফাই করে, না সেটের ক্ষেত্রে ডিস্ট্রিবিউটিভ ল, কমিউটেটিভ ল, তারপরে তোমাদের হচ্ছে যে অ্যাসোসিয়েটিভ ল, ডি বর্নগান্স ল, এইসব লগুলো তো সেটের ক্ষেত্রে কাটে। তো এইসব লগুলো ভেন ডায়াগ্রাম চিত্রের মাধ্যমেও আমি প্রমাণ করে দেখিয়েছিলাম। তারপরে এইসব লগুলো সংজ্ঞার মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছিলাম। তারপরে তোমাদের বলেছিলাম যে ডুয়ালিটি সম্বন্ধে, এবং তারপর তোমাদের একটা প্রমাণ করেছিলাম যে এন এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। এই প্রমাণটা আমি আগের দিন করে দিয়েছিলাম এবং তিনটে সেট নিয়ে এ বি সি তিনটে সেট নিয়ে একটা প্রমাণ আছে, সেটা বইয়ে আছে, সেটা বলেছিলাম তোমরা নিজেরা করবে এবং তোমরা নিশ্চয়ই পারবে আগের মতো করেই। তো এই পর্যন্ত আমার আগের তিনটে ভিডিওতে এই পর্যন্তই ছিল। তো আজ আমি তোমাদের কি করাবো, আজ আমি তোমাদের করাবো যে কিছু এক্সাম্পল সম্বন্ধে। বইয়ে কিছু এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো আমি নিজে থেকে করে দেবো এখানে এবং বুঝিয়ে দেবো। কটা ইম্পর্টেন্ট এক্সাম্পল আছে সেই এক্সাম্পলগুলো আমি এখানে করে দেবো এবং বোঝাবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো ফার্স্ট এক্সাম্পল কি আছে, ফার্স্ট এক্সাম্পল হিসাবে দেখো একটা অঙ্ক আছে, দেখো কি দিয়েছে এখানে লেখা আছে যে সেট প্রতীক সমূহের সাহায্যে নিচের বিবৃতিগুলো লেখো। মানে কি সেট প্রতীক মানে কি, সেই প্রথমে বলেছিলাম কিছু সিম্বল আছে, সেই সিম্বলগুলোর সাহায্যে এই কথাগুলোকে ওই ম্যাথামেটিক্যাল ওই সিম্বল দ্বারা প্রকাশ করতে বলেছে। প্রথমটা কি আছে চলো দেখি। প্রথমটা বলেছে যে এ সেটের একটি পদ 3, তাহলে এ একটা সেট, তার একটা পদ 3, তার মানে কি ধরো এ সেটটা ধরো আছে 3, 5, 10, 12 আছে, এই চারটে এলিমেন্ট নিয়ে ধরো এ সেটটা গঠন হয়েছে। তাহলে এটা কি এ সেটের একটা পদ, এটাকে আমি কেমন করে লিখতে পারি, প্রথম দিনই বলেছিলাম যে বিলংস টু বলে একটা চিহ্ন আছে, সেই চিহ্নের মাধ্যমে আমি এখানে লিখতে পারি। তাহলে 3 একটা এলিমেন্ট যেটা বিলং করছে কোথায় না এর মধ্যে, তাহলে 3 বিলংস টু এ, এই কথাটা লিখতে পারি। তাহলে এখানে সেটাই লিখবো 3 বিলংস টু এ, এইটুকুই জাস্ট লিখবো। এরপর কি বলছে না 4 বি সেটের অন্তর্ভুক্ত পদ নয়। দেখো এখানে যেমন 3 পদটা আছে, 5 পদ আছে, 10 পদটা আছে এবং 12 এই পদ চারটে আছে, কার মধ্যে আছে না এ পদের এ সেটের মধ্যে আছে। তাহলে এখানে যদি আমি বলি 4 বা এখানে যদি আমি বলি 6 একটা পদ, এই 6 পদটা কি এর মধ্যে আছে, এর মধ্যে নেই। তাহলে কোনো সেটের মধ্যে যদি কোনো একটা পদ না থাকে সেটাকে কেমন করে লিখতে পারি যে ডাজ নট বিলংস টু চিহ্ন দ্বারা, তাহলে 6 ডাজ নট বিলংস টু এ লিখতে পারি। তাহলে এখানে কেমন করে লিখবো যে 4 বি সেটের মধ্যে অন্তর্ভুক্ত পদ নয়, তার মানে কি বি সেটের মধ্যে 4 যে এলিমেন্টটা সেটা নেই, তার মানে 4 ডাজ নট বিলংস টু বি, এটা লিখবো আমরা। এরপর কি বলেছে, এরপর বলছে সি হলো ডি সেটের একটি উপসেট, উপসেট মানে কি সাবসেট বলা হয়ে থাকে। তাহলে এ ইজ এ সাবসেট অফ বি মানে কি, বি মানে হচ্ছে যে বি সেটের একটা উপসেট হচ্ছে যে সেটা এ, তার মানে এ হলো যে বি সেটের উপসেট। তাহলে এরকম করে লেখা হয়, তাহলে সি ডি সেটের উপসেটকে কেমন করে লিখবো, সি ইজ এ সাবসেট অফ ডি। এরপর কি আছে, এরপর আছে পি এবং কিউ পরস্পর বিচ্ছেদ সেট। বিচ্ছেদ সেট মানে কি, বিচ্ছেদ সেট মানে হচ্ছে ডিসজয়েন্ট সেট বলা হয়ে থাকে। এই যে পি এবং কিউ এই দুটো সেট হচ্ছে যে ডিসজয়েন্ট সেট। তাহলে আমি কি বলেছিলাম যে ভ্যান ডায়াগ্রাম চিত্রতে সে একবার দেখিয়েছিলাম যে এখানে একটা এ, এটা একটা বি, এ বি এটা ইউনিভার্সাল সেট, এটা দেখিয়েছিলাম। তাহলে এখানে দেখো এ বি দুটোর মধ্যে কিন্তু ছেদ করেনি, ছেদ যদি না করে থাকে তাহলে এই দুটো সেটকে বলা হবে যে বিচ্ছেদ সেট বলা হয়ে থাকে। তাহলে এটাকে আমি কি করে লিখবো, এই প্রতীকের দ্বারা কি করে লিখবো, দেখো এদের মধ্যে তাহলে যদি ছেদ না করে থাকে তাহলে এদের মধ্যে নিশ্চয়ই কোনো রকম কমন এরিয়া নেই, তার মানে কি এদের ইন্টারসেকশন নেই। তাহলে এ ইন্টারসেকশন বি কি হবে, ফাই হয়ে থাকবে, নিশ্চয়ই কোনো এলিমেন্টই তো নেই। আর ফাই মানে কি, ফাই মানে হচ্ছে শূন্য সেট। শূন্য সেট মানে কি, শূন্য সেট মানে হচ্ছে যে সেটের মধ্যে কোনো রকম এলিমেন্ট থাকবে না তাকে আমরা ফাই দ্বারা ডিনোট করে থাকি। তাহলে এখানে এ ইন্টারসেকশন বি মানে ফাই হয়ে থাকবে। তাহলে অবশ্যই পি এবং কিউ যদি বিচ্ছেদ সেট হয়ে থাকে তাহলে কি হবে, পি ইন্টারসেকশন কিউ সমান কিউ সমান পি ইন্টারসেকশন কিউ সমান ফাই হয়ে থাকবে। তাহলে এটা দ্বারা আমি প্রকাশ করতে পারি। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই পি এবং কি দুটো ডিসজয়েন্ট সেট। ঠিক আছে, হয়ে গেল। এরপর নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে যে নিচের সেট সমূহ ছকবন্দীকরণ আকারে প্রকাশ করো। ছকবন্দীকরণ আকারে কেমন করে সেই দেখিয়েছিলাম, এই যে এইটা হচ্ছে যে ছকবন্দীকরণ পদ্ধতি। আর ধর্মভিত্তিক পদ্ধতি কেমন করে হয়ে থাকে, এই যে এটা হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তাহলে আমাকে কেমন করে প্রকাশ করতে বলেছে, এই রকম আকারে প্রকাশ করতে বলেছে, এই রকম আকারে। তাহলে এই যে উৎপাদক সমূহ সেট,
30-এর যে উৎপাদক সমূহগুলো থাকবে, মানে যে 30-এর যেগুলো উৎপাদক সেগুলোকে নিয়ে যে সেটটা গঠন করব সেটাকে এইরকম আকারে লিখতে বলেছে। ঠিক আছে, তাহলে চলো আমি উৎপাদক বিশ্লেষণ করে থাকি। দেখো, তোমরা যদি মনে করো যে ছোটবেলায় শিখেছিলাম 30-এর উৎপাদক বিশ্লেষণ এরকম করে করি, তাহলে করো। প্রথমে দেখি, তাহলে 2 দিয়ে দেখি, 2 দিয়ে 15 দ্বারা যায়, তারপরে 3 দিয়ে 5 দ্বারা যায়। তাহলে এখানে কে কে থাকছে, 30-এর মধ্যে থাকছে যে 2 × 3 × 5। ঠিক আছে, তাহলে এই কটা নিয়ে তাহলে সেট গঠন হবে নিশ্চয়ই। তাহলে একটা সেট লিখলাম, সেটার মধ্যে তাহলে 2, 3, 5 থাকবে। তাহলে হয়তো তাহলে তোমরা মনে করতে পারো যে 30-এর উৎপাদক সমূহের সেট হয়তো তাহলে এটা হয়ে থাকবে, কিন্তু এটা ভুল ধারণা। তোমরা যে উৎপাদক বিশ্লেষণটা এখানে করেছো সেগুলো হচ্ছে যে মৌলিক উৎপাদক, এইগুলো হচ্ছে প্রত্যেকটা মৌলিক উৎপাদক, এগুলো কিন্তু উৎপাদক নয়। উৎপাদক মানে হচ্ছে যে তোমরা যেটা ছোটবেলায় করেছিলে গুণনীয়ক গুণিতক যেটা করেছিলে, সেই গুণনীয়কটা হচ্ছে যে এখানে উৎপাদক, গুণিতকটা নয়, কিন্তু গুণনীয়কটা হচ্ছে যে এখানে উৎপাদক। এখানে তার মানে বলতে চাইছে যে 30-এর গুণনীয়কগুলো নিয়ে যে সেটটা গঠন করছে সেগুলো বার করতে বলেছে। এখানে যে উৎপাদক তোমরা এরকম করে যদি করো তাহলে কিন্তু মৌলিক উৎপাদক বেরোবে। যদি তোমাদের বলে দিত যে মৌলিক উৎপাদক সমূহের সেটটা বার করো, তাহলে তোমরা এরকম করে বার করতে, তাহলে এরকম করে বার করতে, তাহলে এই সেটটা হতো মৌলিক উৎপাদক সমূহের সেট 30-এর, তাহলে এটা ঠিক আছে, মানা যেত। তাহলে কিন্তু এখানে বলেছে যে উৎপাদক সমূহের সেট বার করতে বলেছে, মৌলিক উৎপাদক সমূহের সেট বার করতে পারিনি, তাহলে আরো নিশ্চয়ই উৎপাদক থাকবে। তাহলে কিরকম করে উৎপাদক বিশ্লেষণ করতাম, ছোটবেলায় দেখেছিলাম যে সেই গুণনীয়ক কেমন করে করতাম, গুণনীয়ক যেমন করে করতাম সেরকম করে বার করি। 1 × 30, 2 × 15, 3 × 10, এটা 10, তারপরে 4 দিয়ে যাবে না, 5 দিয়ে দেখো 5, 6 আর যাবে না, এই কটা হবে, এই কটা হয়ে থাকবে। তাহলে 30-এর এই কটা হয়ে থাকবে উৎপাদক। তাহলে 30-এর উৎপাদকগুলো কি, 30-এর উৎপাদক গুলি হলো কি কি না, 1, 2, 3, 5, 6, 10, 15, 30। তাহলে এইগুলোকে নিয়ে যে সেটটা গঠন করব সেটা হচ্ছে 30-এর উৎপাদক সমূহের সেট। তাহলে এই একটা সেট নাম দিলাম, তার মধ্যে কে কে থাকবে, 2, 3, 1, 2, 3, 5, 6, 10, 15, 30। তাহলে এই যে সেটটা গঠন হলো এই সেটটা হচ্ছে 30-এর উৎপাদক সমূহের সেট, এটাকে বলা হয় 30-এর উৎপাদক সমূহের সেট। তাহলে ক্লিয়ার হয়ে গেল 1 নম্বরটা, তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। এবার 2 নম্বরটা করবো। 2 নম্বরটা কি আছে, এখানে দিচ্ছে জেড, যেটা একটা সেট বলেছে, সেই সেটটার মধ্যে কি আছে, এক্স সাচ দ্যাট x = n+2 বাই n+n²-2, যেখানে nটা কার থেকে কার মধ্যে আছে, 2 থেকে 5-এর মধ্যে আছে। দেখো 2 থেকে এখানে যে এই চিহ্নটা দেওয়া আছে, এই চিহ্নটা হয়তো জানো না, হয়তো আমি ধরে নিলাম তোমরা জানো না। এই চিহ্নটা হচ্ছে যে তোমার লেস অর ইকুয়াল টু চিহ্ন বলা হয়। লেস অর ইকুয়াল টু মানে কি, এই যে লেস দেন চিহ্নটা নিশ্চয়ই জানো। a লেস দেন b মানে কি, a লেস দেন b মানে হচ্ছে যে বি এর থেকে এটা ছোট, তার মানে এ ছোট বি বড়, এটা মানে এটা যদি ইকুয়াল টু থাকে তাহলে দুটো কন্ডিশন আসবে এখান থেকে হয় এটা বি এর থেকে ছোট, এটা বি এর থেকে ছোট, নয়তো এ আর ইকুয়াল টু বি, মানে এ বি দুটো সমান হয়ে থাকবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা। তাহলে এখানে যে এনটা বলেছে সেই এনটা তাহলে কোনখান থেকে কোনখানের মধ্যে বিলং করবে, এনটা 2 থেকে 5-এর মধ্যে বিলং করবে, মানে 2 এর সাথে সমানও হতে পারে আবার 5-এর সাথেও সমান হতে পারে, তার মধ্যবর্তীও কোনো এলিমেন্ট হতে পারে। তাহলে এনটা কি কি আছে দেখো, x such that x = n+2 বাই n²-2, যেখানে এনটা কোনখান থেকে 2 থেকে 5-এর মধ্যে বিলং করছে এবং এনটা অবশ্যই এই ক্যাপিটাল এন মানে কি, ন্যাচারাল নাম্বারের সেটটাকে বলা হয়েছে। ন্যাচারাল নাম্বার মানে 1, 2, 3, 4 নিশ্চয়ই আগে বলেছিলাম, সেটা মনে আছে নিশ্চয়ই। তাহলে এখানে এন এর মান কি কি হতে পারে, তাহলে এন এর মান ন্যাচারাল নাম্বার বলেছে, তাহলে এন এর মান দেখো 2 এর সাথে সমানও হতে পারে। তাহলে এন এর মানগুলো কি কি হতে পারে, এন এর মানগুলো হতে পারে তোমার 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, তাই তো। 2 থেকে 5-এর মধ্যে ন্যাচারাল নাম্বারগুলো কি কি থাকতে পারে, স্বাভাবিক সংখ্যা কি কি থাকতে, 2 থেকে 5-এর মধ্যে 3 আছে, 4 আছে, 2 এর পর তো 3, তারপরে তো 4 হয়। আবার তোমাকে বলেছি যে 2 এর সাথে সমান হতে পারে, আবার 5-এর সাথে সমান হতে পারে, তাহলে 2 এবং 5 হয়ে থাকবে। যদি এই ইকুয়াল টু চিহ্নটা না থাকতো তাহলে 2, 5 আমি ধরতে পারতাম না, কারণ 2 এর থেকে বড় বলেছে যে কোনো ন্যাচারাল নাম্বার, 5-এর থেকে ছোট যে কোনো ন্যাচারাল নাম্বার সেটা বলেছে, কিন্তু আমাকে সমান বলেনি। এখানে যেহেতু ইকুয়াল টু চিহ্নটা আছে তাই জন্যই আমি এখানে এটা লিখতে পারছি। তাহলে এন এর মান এই করা হবে। তাহলে আমি কি করব, যে ইকুয়েশনটা দিয়েছে আমাকে যে x = n+2 বাই n²-2, এই ইকুয়েশনে আমি এই মানগুলো পুট করব। তাহলে x সমান কি হবে, যখন 2 বসাবো আমি এন এর মানটা, তাহলে 2 + 2 বাই 2² - 2, তার মানে 4/4/-2 মানে হচ্ছে 4/2 মানে 2, যখন n সমান 2 বসানোর ফলে তাহলে x এর মানটা দেখো 2 বেরোলো। ঠিক আছে, একই রকম ভাবে n এর মানটা 3 বসিয়ে দেখবো x এর মানটা কি বেরোচ্ছে। তাহলে x সমান কি বসাবো, 3 + 2 বাই 3² - 2, এবার কি হবে, তাহলে 5, 3 3 9 থেকে 2 বাদ দিলে কত হয়, 9 থেকে 2 বাদ দিলে হচ্ছে 7। তাহলে যখন n সমান 3 এর জন্য x এর মান বেরোলো, n সমান 4 এর জন্য বার করে দেখবো। তাহলে এটা লিখছি 4² - 2, তার মানে 6, 4 4 16 থেকে 2 বাদ দিলে কত হয় না 14 হয়, কাটাকাটি হবে 3/7, যখন n সমান কত আছে 4। এবার n সমান কি লিখবো না 5 এর জন্য করবো, তাহলে 5 + 2 বাই 5² - 2,
তাহলে 7 হলো, আর 5 5 25 মাইনাস 2 মানে হচ্ছে যে 23 হবে। এটা হয়ে গেল যখন n সমান 5। তাহলে x এর কি কি মান বেরোলো? x এর মান দেখো 2 বেরোলো, x এর মান 5/7 বেরোলো, x এর মান দেখো 3/7 বেরোলো, আর x এর মান কি বেরোলো না x এর মান বেরোলো যে 7/23 বেরোলো। তাহলে এই যে x এর ভ্যালুগুলো তাহলে কি বলেছে আমাকে বলেছে z কোন গেজগুলো, z এর মধ্যে কি আছে সেই সমস্ত x গুলো, তাহলে x এর যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো সেটের মধ্যে থাকবে। তাহলে z সমান এখানে z আছে, z সমান কি দিয়েছে, z সমান তাহলে কি হবে 2 5 এর 7 3 এর 7 এবং 7 এর 23। তাহলে এই কটা এলিমেন্ট নিয়ে জেডটা গঠন হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। তাহলে এরকম করে ছকবন্দীকরণ লেখা হয়ে থাকে, তাহলে এরকম করে কমপ্লিট হয়ে গেল, অ্যান্সার বলে লিখে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত। এরপরে আসছি, এরপর কি বলেছে আমাকে কোশ্চেনটা দেখো, x সমান 5 বলেছে, x সমান 5 আর y সমান 5 কিন্তু ব্র্যাকেট দেওয়া আছে। তাহলে কি বলেছে, সেট দুটি কি সমান, সেট দুটো কি সমান আমাকে বলতে বলেছে। তোমাদের আগেও বলেছি এখনো বলছি, দেখো এখানে দেখো x সমান 5 মানে কি, 5 মানে হচ্ছে যে শূন্য সেট। দেখো সেকেন্ড ব্র্যাকেট নেই, সেকেন্ড ব্র্যাকেট না থাকলে কিন্তু এটা সেট হিসাবে গণিত হবে, এটা একটা সেট হিসাবে ডিনোট করা হবে। কি সেট না শূন্য সেট হিসাবে, নাল সেট বা এমটি সেট যাকে বলা হয়ে থাকে। তাহলে x মানে হচ্ছে যে একটা শূন্য সেট, কিন্তু এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট আছে, এই 5 এর আগে দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 5টা আছে। তার মানে কি এই যে y সেট, এই যে সেট y এর মধ্যে একটা এলিমেন্ট হচ্ছে যে 5, তার মানে এটা কিন্তু শূন্য সেট নয়, এর মধ্যে অন্ততপক্ষে একটা এলিমেন্ট আছে। কি এলিমেন্ট, অন্ততপক্ষে না একটা এলিমেন্ট আছে। কি এলিমেন্টটা আছে এখানে, শুধুমাত্র 5 এলিমেন্টটা আছে, যেটা সিঙ্গেল টোন সেট বলা হয়ে থাকবে। এটাকে নাল সেট বলা হয়ে থাকে, এটাকে সিঙ্গেল টোন সেট বলা হয়ে থাকে, যেটাকে একপদী সেট আমরা বলে থাকি। তাহলে এটাকে কি বলবো, x হলো যে একটি নাল সেট, তাই তো। আর y এর মধ্যে একটি এলিমেন্ট আছে যা হলো 5, অতএব 5 এলিমেন্টটা বিলং করছে কোথায় না y এর মধ্যে, অতএব y একটি নাল সেট নয়। তাহলে একটা নাল সেট হচ্ছে, একটা নাল সেট নয়, এটাকে সিঙ্গেল টোন সেটও বলা যেতে পারে, সিঙ্গেল টোন সেট লিখতে পারো, সিঙ্গেল টোন সেটও লিখতে পারো ব্র্যাকেটে, সিঙ্গেল টোন সেট বলা হয়ে থাকে। অতএব সেট দুটো সমান নয়। তাহলে ক্লিয়ার এখান থেকে। এরপর কি আসছে, এরপর আছে যে এ একটা সেট দিয়ে দিয়েছে, সেটের উপসেট এবং যথার্থ উপসেট গুলো আমাকে লিখতে বলেছে। তাহলে সেটের উপসেট এবং যথার্থ উপসেট গুলো কি কি হবে সেগুলো আমাকে লিখতে বলেছে। তাহলে সেটের উপসেট কি কি হতে পারে, এই সেটের কি সেটটা আছে এটাকে আমি এ সেট নাম দিলাম, এ সমান কি নাম দিলাম 2 3 4 নাম দিলাম। তাহলে এর যে সাবসেট গুলো হবে সেগুলো বার করি, সাবসেট কি করে বার করতে হয় সেগুলো আমি আগে দেখিয়েছিলাম। তাহলে এর সাবসেট কি করে বার করবো, এর সাবসেট তাহলে 2 হবে নিশ্চয়ই, 2 একটা এলিমেন্ট নিয়ে এর সাবসেট হবে। কেন হলো, কারণ এর মধ্যে দেখো এই যে এটাকে যদি আমি বি একটা নাম দিয়ে থাকি, এই সেটটা যদি বি নাম দিয়ে থাকি, তাহলে এই সেটের দেখো কটা এলিমেন্ট আছে, একটা এলিমেন্ট, সেই এলিমেন্টটা কার মধ্যে আছে, এই এর মধ্যে আছে। তার মানে কি বি এর সমস্ত এলিমেন্ট এর মধ্যে আছে তাই বলতে পারি। তাহলে বি এর সমস্ত এলিমেন্ট যদি এর মধ্যে থেকে থাকে, তার মানে বি ইজ দ্য সাবসেট অফ এ বলা যেতে পারে। সেরকম ভাবে 3 তারপরে তোমার 4 এই দুটোকে নিয়েও করা যেতে পারে, আবার যে কোনো দুটো দুটো করে নিয়ে নেবো। এখানে 2 3টাকে নিয়ে একই রকম ভাবে দেখতে পারো যে এই 2 3টা এর মধ্যেই আছে। ঠিক আছে, একই রকম ভাবে 3 4 এবং 2 4 নিলাম। তাহলে এই কটা দেখো এখন আপাতত সাবসেট হলো, 1 2 3 4 5 6 6টা হলো। আর একটা কি বলেছিলাম, আর দুটো আছে, আর দুটো এখান থেকে সাবসেট বেরোবে। আর একটা কি বলেছিলাম 5 বলেছিলাম, 5 মানে শূন্য সেট, শূন্য সেট হচ্ছে যে কোনো সেটের সাবসেট হতে পারে বলেছিলাম, তার প্রমাণটাও আছে আমি বলেছিলাম। তাহলে 5 হবে এর সাবসেট। আর একটা কি হবে না এই সেটটা তার নিজস্ব সাবসেট হতে পারে, তাহলে এ সেটটা নিজের সাবসেট হবে। তাহলে এর সাবসেট কি হবে, এ নিজেও হবে। তাহলে কতগুলো সাবসেট হলো, 1 2 3 4 5 6 7 8টা হলো সাবসেট। তাহলে এর কতগুলো সাবসেট আছে, 8টা। আমি বলেছিলাম না যদি কোনো একটা সেটের n খানা এলিমেন্ট থেকে থাকে তাহলে সাবসেট সংখ্যা হবে যে 2 টু দি পাওয়ার n। তাহলে এটাকে আমি লিখতে পারি 2 কিউ লিখতে পারি, কারণ এর 3টে এলিমেন্ট, তাহলে 2 কিউ আকারে লিখতে পারি। তাহলে এখানে এখন যদি বলতো, যদি তোমাদের প্রশ্ন আসতো যে এই সেটের কতগুলো উপসেট হতে পারতো, তাহলে তোমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারতে। 2 টু দি পাওয়ার n যে ফর্মুলাটা ছিল, তার মানে এখানে 2 কিউ হতো, কারণ 3টে এলিমেন্ট আছে। তাহলে 2 কিউ মানে যা হবে তাহলে 8 হচ্ছে, তাহলে 8টা সাবসেট থাকতো, সেটা তোমরা বলতে পারতে। কিন্তু এখানে বলেছে যে সাবসেট গুলো লিখতে বলেছে, কি কি সাবসেট হবে সেগুলো লিখতে বলেছে। তাই আমি সাবসেট গুলো বার করলাম এবং হিসাব করে দেখলাম যে 8ই হচ্ছে। তাহলে এখান থেকে তাহলে 2 টু দি পাওয়ার কিউ হিসাবেও বার করতে পারি আমরা। এবার হচ্ছে যথার্থ উপসেট কোনগুলো হবে, যথার্থ উপসেট কোনগুলো, যথার্থ উপসেট মানে কি প্রপার সাবসেট। প্রপার সাবসেটের ডেফিনেশনে কি দিয়েছিলাম, প্রপার সাবসেটের ডেফিনেশনে দিয়েছিলাম যে যদি এ ইজ এ প্রপার সাবসেট অফ বি যদি হয়ে থাকে, তার মানে কি এর সমস্ত এলিমেন্ট বি এর মধ্যে থাকবে। প্রথম কন্ডিশন যেটা সাবসেটের কন্ডিশনে হোল্ড করেছিল, এর সমস্ত এলিমেন্ট বি এর মধ্যে থাকবে। আর একটা কন্ডিশন আছে যে
অন্তত পক্ষে বি এর মধ্যে একটা এলিমেন্ট থাকবে যে এলিমেন্টটা এর মধ্যে থাকবে না। তাহলে এখানে দেখো এটা তাহলে প্রপার সাবসেট হতে পারে কি, দেখো এর মধ্যে দেখো বি এর সমস্ত এই সেটের সমস্ত এলিমেন্ট কিন্তু এই সেটের মধ্যে আছে। আবার কি বলছে, যেটা বড় মানে এখানে দেখো বিটা বড় ছিল, তাহলে এর মধ্যে অন্ততপক্ষে একটা এলিমেন্ট আছে যেটা এই সেটের মধ্যে নেই। তাহলে দেখো এই দুটো এলিমেন্ট যেটা এই সেটের মধ্যে নেই, তাহলে এটা প্রপার সাবসেট হলো, ডেফিনেশন ফলো করলো, একরকম ভাবে এই দুটো করলো। আবার এটা দেখো দেখো 2 3 এই দুটো এলিমেন্ট এখানে আছে, তাহলে প্রথম কন্ডিশন হোল্ড করলো, তারপরে কি বললো, অন্ততপক্ষে এই সেটের মধ্যে একটা এলিমেন্ট থাকবে যেটা এই সেটের মধ্যে নেই, তাহলে এই 4 এলিমেন্টটা কিন্তু এর মধ্যে নেই, তাহলে এটাও প্রপার সাবসেট হলো। তাহলে একই রকম ভাবে এই দুটো প্রপার সাবসেট হলো। তাহলে দেখো আপাতত 6টা প্রপার সাবসেট হয়ে গেল। আবার দেখো ফাইটা কিন্তু যে কোনো সেটের উপসেট হয়ে থাকে, আমি আগেই বলেছিলাম। তা ফাইয়ের মধ্যে কি, ফাইয়ের মধ্যে তো কোনো এলিমেন্টই নেই। তাহলে ফাইয়ের মধ্যে যদি কোনো এলিমেন্টই না থাকে তার মানে কি এই 2 3 4 এই এতগুলো সংখ্যা বেশি আছে এর মধ্যে, তাহলে এর মধ্যে এক্সট্রা সংখ্যা বেশি মানে এক্সট্রা এলিমেন্ট বেশি আছে। তার মানে কি এটা এর উপসেট হয়ে থাকবে, এটা এর উপসেট যথার্থ উপসেট হয়ে থাকবে। তাহলে ফাইটাও কিন্তু এর কি হচ্ছে প্রপার সাবসেট। তাহলে এই পর্যন্ত দেখো তোমার সবকিছুই প্রপার সাবসেট হয়ে গেল। কিন্তু এই এটা কি প্রপার সাবসেট হবে, আগেই বলেছিলাম আমি এই এটা কিন্তু প্রপার সাবসেট হবে না। কেন হবে না, কারণ দেখো এর মধ্যে দেখো আমি যদি দুটো এ পাশাপাশি লিখি 2 3 4 আর আরেকটা এ লিখলাম 2 3 4 যদি লিখি পাশাপাশি, তাহলে কি হবে, তাহলে দেখো আমি যদি বলি যে এই যে প্রপার সাবসেট অফ এ যদি বলে থাকি, তার মানে কি এর সমস্ত এলিমেন্ট এর মধ্যে থাকবে। প্রথম কন্ডিশন হোল্ড করছে কিনা দেখি, এ দেখো 2 আছে 2 আছে 3 আছে 3 আছে 4 আছে 4 আছে। তারপরে কি বলেছি, এর মধ্যে অন্ততপক্ষে একটা এলিমেন্ট থাকবে যেটা এর মধ্যে থাকবে না। এই কন্ডিশনটা কিন্তু হোল্ড করছে না, দুটোর মধ্যে কিন্তু সেম সংখ্যক নাম্বার আছে, এলিমেন্ট আছে। তাহলে কোনোটার মধ্যে একটা বেশি নেই কিন্তু, তাহলে এটা প্রপার সাবসেট হচ্ছে না। তাহলে কতগুলো সাবসেট হয়ে থাকবে, কতগুলো প্রপার সাবসেট হয়ে থাকবে, তাহলে এখানে দেখো কটা প্রপার সাবসেট হলো, 7টা প্রপার সাবসেট হলো, 7টা প্রপার সাবসেট হলো 7টা। তাহলে 7 খানা হচ্ছে প্রপার সাবসেট হলো। এটাকে আমরা কিরকম করে লিখতে পারি, যদি n খানা এলিমেন্ট থেকে থাকে কোনো একটা সেটের মধ্যে, তাহলে তার প্রপার সাবসেট হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, মানে যতগুলো সাবসেট হবে তার থেকে একটা কোনটা বাদ যাবে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এখানে তাহলে দেখো এইটা এই যে এ সেটটা লিখেছিলাম এখানের মধ্যে সাবসেটের মধ্যে যে এ সেটটা লিখেছিলাম সেটাই নিশ্চয়ই বাদ যাবে। তাহলে এখানে বুঝতে পারলে, তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল এটা। এরপরে আসছি নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নে কি আছে দেখো, প্রদত্ত এ সেট দিয়ে দিয়েছে এখানে এবং বি সেট দিয়ে দিয়েছে। প্রদত্ত মানে দেওয়া আছে, যেটা দিয়ে দিয়েছে সেই দুটো দিয়ে দিয়েছে এবং সি সেটটা দিয়ে 3টে সেট এখানে দিয়ে দিয়েছে। নিচের সম্বন্ধে সত্যতা যাচাই করো, মানে এটা ইকুয়াল টু এটা হবে, এটা দেখাতে বলেছে, এই এলিমেন্টগুলো দিয়ে দেখাতে বলেছে এটা ইকুয়াল টু এটা হবে। ঠিক আছে, তাহলে চলো দেখি কি হয়। এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে এ মাইনাস বি ইউনিয়ন সি দিয়ে দিয়েছে। তাহলে আমি আগে প্রথমে বার করবো বি ইউনিয়ন সি মানে কি, বি ইউনিয়ন সি মানে কি। ডেফিনেশন প্রয়োগ করতে পারো এখানে, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ সরি বি, এক্স বিলংস টু বি অর এক্স বিলংস টু সি। তার মানে কি এখানে বুঝতেই পারছো বি আর সি এর মধ্যে কে কে থাকবে, কমন জিনিসটা একবার লিখবো আর বাকিগুলো তুমি এখান থেকে বুঝতেই পারছো। তাহলে এখানে কি কি আছে, কমন জিনিস কি আছে 4 আর এখানে 4 আর 5 আর 5 আছে। তাহলে এখানে কমন জিনিস এই দুটো আছে, তাহলে 4 5 একবার লিখলাম, 4 5 একবার লিখলাম, এখানে 3 আছে আর 1 আছে, এই কটা লিখে দিলাম, বাদ বাকি দুটো লিখে দিলাম। তাহলে এ বি ইউনিয়ন সি এর মধ্যে তাহলে এই কটা এলিমেন্ট থাকলো। এবার এ থেকে মাইনাস দেবো, এ মাইনাস বি ইউনিয়ন সি মানেটা কি, ডেফিনেশন লিখলে ডেফিনেশন প্রয়োগ করলে কেমন করে লিখবো, তাহলে এক্সটা এর মধ্যে আছে, এক্সটা এক্স such that x belongs to a and x does not belongs to b inter union c। তার মানে কি, তার মানে হচ্ছে যে x হচ্ছে সেই সমস্ত x গুলো যেগুলো এর মধ্যে থাকবে, সেই x গুলো কি বলছে না এর মধ্যে থাকবে এবং এর মধ্যে থাকবে না। এ থেকে বি বাদ দেওয়া মানে কি, যেগুলো এর মধ্যে থাকবে কিন্তু বি এর মধ্যে থাকবে না সেইগুলোই তো থাকবে, মানে এ থেকে বি বাদ দেওয়া মানে তো সেটাই হয়ে থাকে। তাহলে এ মাইনাস বি ইউনিয়ন সি মানে কি, তাহলে এর মধ্যে কে কে আছে দেখি 1 2 3 4, তাহলে বি এর মধ্যে কে কে আছে 1 3 4 5, তার মানে এর মধ্যে কে আছে যেটা বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মধ্যে নেই। তাহলে এর মধ্যে দেখো একটা দেখো এর মধ্যেও আছে এর মধ্যেও আছে, তার মানে দুজনের মধ্যে আছে, সেটা হবে না। তো দুইটা দেখো এর মধ্যে আছে কিন্তু বি ইউনিয়ন সি এর মধ্যে নেই, তাহলে দুইটা হবে এখানে, তাহলে দুইটা হলো। তিনটা দেখো এর মধ্যে আছে আবার এর মধ্যেও আছে, চারটা দেখো এর মধ্যে আছে এর মধ্যে আছে, তাহলে শুধুমাত্র এই এলিমেন্টটাই হচ্ছে যে এ মাইনাস বি ইউনিয়ন সি। তাহলে এটা হয়ে গেল। এটা তোমাকে বাম পক্ষ বলে লিখতে পারো বা লেফট হ্যান্ড সাইড বলে লিখতে পারো। এবার লিখবো ডান পক্ষ বলে। এবার কি আছে, আমি এই দুটো বার করব, তারপরে এর ইন্টারসেকশন করব। তাহলে আমি আগে বার করি এ মাইনাস বিটা বার করি, এ মাইনাস বিটা বার করি, এটা এখন লিখবো না, এটা লাস্টে লিখবো, ঠিক আছে। এ মাইনাস বিটা বার করি, তাহলে এ মাইনাস বিটা কি হবে, ডেফিনেশন অনুসারে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ and x does not belongs to b, এটা হয়ে থাকে ডেফিনেশন। তাহলে এর মধ্যে আছে কিন্তু বি এর মধ্যে নেই, এরকম জিনিসটা এর মধ্যে আছে দেখো 1 আছে কিন্তু বি এর মধ্যে নেই, তাহলে একটা লিখবো। যেটা এর মধ্যে থাকবে এবং বি এর মধ্যে থাকবে না সেটাই তো আমি লিখবো এখানে। তাহলে এর মধ্যে দেখো 1 আছে যেটা বি এর মধ্যে নেই, দেখো 2টা আছে, 2টাও হবে এখানে, 3টা কিন্তু হবে না, 3 আর 4 দেখো বি এর মধ্যে আছে তাহলে হবে না। তাহলে এই দুটো নিয়ে a মাইনাস বি হয়ে গেল। এবার কি লিখবো, a মাইনাস সি করবো। a মাইনাস সিটা একই রকম ডেফিনেশন হবে, x belongs to a and x does not belongs to c, এটা হয়ে গেল।
এবার এক্স কোন এলিমেন্টগুলো লিখবো যেটা এর মধ্যে আছে কিন্তু সি এর মধ্যে নেই, এর মধ্যে থাকবে এবং সি এর মধ্যে থাকবে না। তাহলে এখানে দেখি কে আছে, এর মধ্যে আছে, এটা আছে, এক আছে যেটা সি এর মধ্যে আছে, তাহলে এটা হবে না। দুই দেখো, দুইটা কিন্তু নেই সি এর মধ্যে, তাহলে দুইটা লিখবো। এবার কে আছে, তিনটা দেখো, তিনটাও নেই, তাহলে তিনটাও লিখবো। চারটা আছে, চারটা লিখবো না, তাহলে তাহলে 2 আর 3 লিখলাম। এবার কি করব, এবার হচ্ছে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি আছে, এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি, তাহলে এবার ডান পক্ষ বলে লিখতে পারি, ডান পক্ষ বলে লিখলাম। এবার কি করব, এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি, এটাকে ডেফিনেশন ইউজ করতে পারি, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ মাইনাস বি অ্যান্ড এক্স বিলংস টু এ মাইনাস সি, এটা লিখলাম। তাহলে এখানে কে কে হবে, তাহলে এই দুটোর মধ্যে যেটা কমন থাকবে সেটাই তো লিখবো আমি এখানে, ইন্টারসেকশন মানে তো তাই তো। তাহলে এই দুটোর মধ্যে কমন কি আছে, 2 আছে। তাহলে এবার দেখো এখানে কি বেরোলো, এখানে দেখো 2 বেরোলো, তাহলে মানে এটা মানে হচ্ছে যে শুধুমাত্র 2 এলিমেন্টটা। তাহলে এখানেও তো কি বেরোলো, এটা মানে হচ্ছে শুধুমাত্র 2 এলিমেন্ট, তাহলে এই দুটো সমান হলো। তাহলে এখানে কি কি সমান হলো, এ মাইনাস বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। তাহলে এটা প্রুভ হয়ে গেল, এটাই প্রুভ করতে বলেছে, এরকম করেই প্রুভ করতে বলেছে। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল, এখানে কোনো অসুবিধা নেই। এবার আসছি এটা সম্বন্ধে, কি বলেছে, যদি বি ইজ এ সাবসেট অফ এ হয়ে থাকে তাহলে প্রমাণ করি যে বি মাইনাস এ ইকুয়াল টু 5 হয়ে থাকবে। এটা আমাকে প্রমাণ করতে হবে, কি করে প্রমাণ করব চলো দেখি। তাহলে ধরি এক্স বিলংস টু বি, ধরে নিলাম আমি এক্স বিলংস টু বি, মানে এক্স যে কোনো একটা এলিমেন্ট বি এর, এটা লিখে নিই, ভাষার মাধ্যমে লিখে দিচ্ছি। এক্স হলো যে কোনো একটি পদ বি সেটের, এটা লিখলাম, ঠিক আছে। তার মানে কি এক্স বিলংস টু বি, দ্যাট ইমপ্লাইজ এক্স বিলংস টু এ হয়ে থাকবে। কেন হয়ে থাকবে, যেহেতু বি ইজ এ সাবসেট অফ এ, এটা বলে দিচ্ছে আমাকে প্রদত্ত, এটা বলে দিচ্ছে যদি এটা হয়ে থাকে তার মানে এটা হয়ে থাকবে, কন্ডিশন হয়ে থাকবে। এবার আমি কি ধরবো, এবার দেখো আমাকে প্রমাণ করতে হবে বি মাইনাস এ ইকুয়াল টু 5 প্রমাণ করতে হবে। দেখো সোজা পথ দিয়ে এই প্রমাণটা করা যাবে না, তাই জন্য আমাকে উল্টো পথ ধারণ করতে হবে। উল্টো পথ মানেটা কি, উল্টো পথ মানে হচ্ছে যে আমাদের কন্ট্রাডিকশন দিয়ে প্রমাণ করতে হবে। কন্ট্রাডিকশন জিনিসটা কি, কন্ট্রাডিকশন জিনিসটা হচ্ছে যে যেটা আমাকে প্রমাণ করতে বলেছে তার উল্টো জিনিসটা আমি ধরে নেবো। তার মানে আমাকে বলেছে যে এ মাইনাস বি ইকুয়াল টু 5 বলেছে, আমি ধরে নেবো যে এ মাইনাস বি নট ইকুয়াল টু 5 ধরে নেবো। এটা ধরে নিয়ে আমি দেখাবো যে আমি যেটা ধরেছিলাম সেটা আমি ভুল ধরেছিলাম, তাহলেই আমাকে আমাদের প্রমাণ হয়ে যাবে যে তাহলে এইটা প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি কি করব, এখানে ধরি বা এটা লিখতে হয় যে যদি সম্ভব হয় তবে ধরি বি মাইনাস এ নট ইকুয়াল টু 5। তার মানে কি বি মাইনাস এ নট ইকুয়াল টু 5 মানে কি, তার মানে 5 মানে হচ্ছে শূন্য সেট, তার মানে বি মাইনাস এ ইকুয়াল টু শূন্য সেট বলেছে। তার মানে 5 মানে কি, 5 যদি নট ইকুয়াল টু 5 হয়ে থাকে, নট ইকুয়াল টু 5 মানে কি, তার মানে শূন্য সেট নয়। শূন্য সেট না থাকার মানে কি, তার মধ্যে এই সেটের মধ্যে অবশ্যই একটা এলিমেন্ট থেকে থাকবে। শূন্য সেট মানে শূন্য সেট না হওয়ার মানে তো তাই হচ্ছে, শূন্য সেট মানে তো কোনো রকম এলিমেন্টই থাকবে না, কেউ থাকবে না। যদি শূন্য সেট না হয়ে থাকে তার মানে কি, তার মধ্যে একটা নিশ্চয়ই একটা এলিমেন্ট থেকে থাকবে, একটা পদ থেকে থাকবে। তাহলে আমি ধরবো যে ওই যে পদটা ধরেছিলাম এক্স পদটা, এই এক্স পদটা এর মধ্যে আছে। আবার ধরি এক্স ওই পদটি বি মাইনাস এ সেটে আছে, হয়েছে, এটা ধরলাম। তার মানে কি এক্স বিলংস টু বি মাইনাস এ, এটা লিখলাম। তার মানে কি এখান থেকে এটা ইমপ্লাইজ করতে পারি এক্স বিলংস টু এ, সরি বি, এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু এ। তাই তো হওয়ার কথা, বি মাইনাস এর মধ্যে থাকা মানে কি, তার মানে হচ্ছে যে এক্স এমন একটা পদ যেটা বি এর মধ্যে থাকবে এবং এর মধ্যে থাকবে না, মানে হচ্ছে যে এর মধ্যে থাকবে না অথচ বি এর মধ্যে থাকবে। যে সমস্ত এলিমেন্ট গুলো সেগুলোকে বলছে বি মাইনাস এ, সেই সমস্ত পদগুলো বি মাইনাস এর মধ্যে থেকে থাকবে, তাই তো। তাহলে এবার কি করবো, এখান থেকে ডেটা ইমপ্লাইজ করতে পারি, দেখো এক্স বিলংস টু বি বলেছে, আর এখানে আমি কি দেখো একটু আগেই বললাম যে এ বি ইজ এ সাবসেট অফ এ যদি হয়ে থাকে তাহলে এক্স বিলংস টু বি হলে সেটা ডেটা ইমপ্লাইজ করবে কাকে, না এক্স বিলংস টু এ তে যাবে। তার মানে এই পদটা নিশ্চয়ই তাহলে এতে যেতে পারে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এক্স বিলংস টু এ লিখতে পারি এর জায়গায়, তাই তো লিখতে পারি। কেন লিখতে পারবো না, কারণ আমি এখানে এ দেখো এক্স পদটা যদি বি এর মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই এর মধ্যে থাকবে। এখানে আমি বলে দিচ্ছি যদি এটার মধ্যে থাকে, ড্যাট ইমপ্লাইজ মানে হচ্ছে যদি এটার মধ্যে থাকে তাহলে অবশ্যই এটার মধ্যে থাকবে, ড্যাট ইমপ্লাইজ মানে এটাই। তার মানে কি বি এর মধ্যে, তাহলে এখানে যদি বি এর মধ্যে এক্সট্রা থেকে থাকে, এখানে এইটুকুর মধ্যে যদি বি এর মধ্যে যদি এক্সট্রা থেকে থাকে তাহলে অবশ্যই সেটা এর মধ্যে থাকবে। তাহলে আমি এর জায়গায় আমি এর মধ্যে লিখতে পারি, সেটাই লিখেছি। তাহলে এখান থেকে দেখো এই যে এই জিনিসটা মানে কি, এই জিনিসটার অর্থ হচ্ছে যে এক্স হলো যে এমন একটা পদ যেটা এর মধ্যে থাকবে এবং এর মধ্যে থাকবে না। কথাটার মানেটা কি হয়েছে, তাহলে একবার বলছে এর মধ্যে থাকবে এবং আবার বলছে যে এর মধ্যে থাকবে না, তাহলে জিনিসটা কি, তাহলে যাবে কোথায় সেই জিনিসটা। তাহলে যাহা ধরেছিলাম আমরা ভুল ধরেছিলাম, তাহলে জিনিসটা আমাদের কি হচ্ছে, প্রমাণ হচ্ছে না। তাহলে যা ধরেছিলাম আমরা ভুল ধরেছিলাম, তাহলে যা ধরেছিলাম তা ভুল, অতএব বি মাইনাস এ নট ইকুয়াল টু ধরাটি ভুল ধরা হয়েছিল, অতএব বি মাইনাস এ ইকুয়াল টু 5 থাকবে।
তাহলে প্রুভ হয়ে গেল এখান থেকে। বুঝতেই পারলে এটা সোজা পথে গেলাম না, এটা ব্যাখ্যা পথ দিয়ে গেলাম। কি করে গেলাম সেটা দেখতেই পেলে, আগেই বললাম তোমাদের এটা ব্যাখ্যা পথ দিয়ে যেতে হবে, আমাদেরকে কন্ট্রাডিকশন দিয়ে প্রমাণ করা এটাকে বলা হয় থাকে। এরপর নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে যে সেট প্রক্রিয়া প্রয়োগ করে প্রমাণ করতে হবে 2 + 3 = 5। কি ঝামেলা? 2 + 3 = 5 প্রমাণ করতে হবে। ছোটবেলা থেকেই জানতাম যে 2 + 3 = 5, এবার এখন আমাদের প্রমাণ করতে হবে সেট তত্ত্বের মাধ্যমে, আবার এটা প্রমাণ করতে হয়। তাহলে চলো দেখি কি করে প্রমাণ করা হয়ে থাকে। তাহলে আমি ধরে নেব যে দুটো সেট আছে এখানে, ধরি এ ও বি দুটি সেট নিম্ন লিখিতভাবে সংজ্ঞাত। নিম্নলিখিতভাবে সংজ্ঞাত মানে কি? দেখো কি করে সংজ্ঞাত করছি। আমি ধরলাম এ সেটের মধ্যে দুটো এলিমেন্ট আছে, ধরলাম এক্স ওয়াই দুটো এলিমেন্ট ধরলাম, আর বি সেটের মধ্যে ধরলাম আমি তিনটে এলিমেন্ট আছে, এটাকে আমি বি সেটের এলিমেন্ট সংখ্যা হিসাবে ধরলাম, এ বি সি ধরলাম। তাহলে আমি কি করলাম, দুটো সেট নিলাম, সেই দুটো সেটকে কেমন করে সংগত করলাম, দেখো এর মধ্যে দুটো এলিমেন্ট নিলাম, দেখো ভিন্ন এলিমেন্ট নিচ্ছি, অবশ্যই ভিন্ন এলিমেন্ট। দেখো এখানে এক্স ওয়াই নিয়েছি, এখানে কিন্তু এক্স ওয়াই দিয়ে কেউ নেই, সব এ বি সি দিয়ে আছে, এখানে এ বি সি নিচে, এখানে তিনটে এলিমেন্ট নিয়েছি, এখানে দুটো এলিমেন্ট নিয়েছি। ঠিক আছে, ক্লিয়ার এখান থেকে এই পর্যন্ত। তাহলে এবার দেখো এই দুটো সেটের মধ্যে কি কোনো কমন জিনিস আছে? আগেই বললাম কমন জিনিস নেব, কমন জিনিস নেই এখানে, সেরকম করে আমি নেবো না। তাহলে এখানে কি কমন জিনিস নেই, তার মানে কি হবে, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কি হবে, এখানে 5 হয়ে থাকবে। ঠিক আছে, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5 হয়ে গেল। তাহলে তাহলে এখান থেকে এন এটা কি, এন এ মানে হচ্ছে যে এফ সেটের পদ সংখ্যা কত, 2। এন বিটা কত, এন বি হচ্ছে যে 3, আর এন এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5 মানে কি, এন ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5 মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে এন এ ইন্টারসেকশন বি মানে 0 হয়ে থাকবে এখান থেকে। তার মানে কি, এখানে 5 মানে বুঝতে পারছি এই দুটো সেট ডিসজয়েন্ট। হ্যাঁ, ডিসজয়েন্ট সেট, এখান থেকে বুঝতে পারছি যে ডিসজয়েন্ট সেট, তার মানে এটা পদ সংখ্যা 0 হয়ে থাকবে। এবার আমরা একটা সূত্র আগের দিন প্রমাণ করেছিলাম, যে কি প্রমাণ করেছিলাম, যে দুটো সেট যদি এ বি থেকে থাকে, তাহলে যদি দুটো সেট এ বি থেকে থাকে, এ বি যদি থেকে থাকে, তাহলে এন এ ইউনিয়ন বি সমান কি বলেছিলাম, এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি হয়ে থাকে। ঠিক আছে, এটা হয়ে থাকে। তাহলে এখানে মানগুলো বসাও, এখানে মান বসালে দেখো যে 2 প্লাস এখানে এটার মান কত, 3, আর এটা -0। দেখো ডিসজয়েন্ট সেটের ক্ষেত্রে কিন্তু তুমি একটা কাজ করতে পারো, ডিসজয়েন্ট সেটের ক্ষেত্রে কিন্তু এই মান এটা না বসাতেও পারতো তোমরা। যদি দেখো যে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5 হয়ে যাচ্ছে, যদি দেখো যে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5 হয়ে যাচ্ছে, তাহলে তোমরা কি করতে পারো, তাহলে এই জিনিসটা তুলে দিতে পারো। তাহলে তখন এন এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন এ প্লাস এন বি হয়ে থাকবে, এটা তখন আর থাকবে না ডিসজয়েন্ট সেটের ক্ষেত্রে। হ্যাঁ, এবার যদি তুমি এরকম করে করতে চাও, তাহলে এরকম করে করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে 0 বসিয়ে দিলে হয়ে গেল, মানটা তো একই বেরোবে। তার মানে এটা, তার মানে হচ্ছে যে 2 + 3 বেরিয়ে গেল, তার মানে এটা লিখতে পারি 2 + 3 লিখতে পারি এইখানে। তাহলে 2 + 3 আকারে লিখতে পারি। এবার দেখো এ ইউনিয়ন বি মানে কত হচ্ছে, তাহলে এ ইউনিয়ন বি মানে কত হচ্ছে, এখানে দেখো এ আর ইউনিয়ন বি করবো, তাহলে এখানে পদগুলো কি হচ্ছে, তাহলে এক্স ওয়াই এ বি সি নিশ্চয়ই থাকবে এখানে, তাই তো হবে। তাহলে এন এ ইউনিয়ন বিটা মানে হচ্ছে যে এই কটা হয়ে থাকবে, তাহলে দেখতে পাচ্ছি এখানে কোনো কমন নেই, তাহলে এই কটাই হয়ে থাকবে। তাহলে এখানে এন এ ইউনিয়ন বি মানে কত, মানে 5, তাহলে এখানে বেরিয়ে গেল 5। তাহলে এখানে আমি বসিয়ে দেবো 5, তাহলে এখানে বসিয়ে দিলাম 5, তাহলে 5, তাহলে এখান থেকে কি পেলাম ভাই, 5 = 2 + 3 পেয়ে গেলাম। তাহলে পেলাম 2 + 3 = 5, প্রমাণ হয়ে গেল। তাহলে প্রমাণ হলো, এখান থেকে ক্লিয়ার হয়ে গেল তাহলে অবশ্যই। এবার আসছি নেক্সট কোশ্চেনে কি বলছে, সেট প্রক্রিয়া প্রয়োগে 15 25 40 সংখ্যা তিনটির গসাগু নির্ণয় করো। ঠিক আছে, এবার গসাগু বার করতে বলেছে আমাদেরকে, কি করে বার করবো, চলো দেখি কি করে বার করা হয়। তো আমি এখানে এক কাজ করব, কি কাজ করব না, এখানে দেখবো যে এই যে সংখ্যাগুলো দিয়েছে, এই সংখ্যাগুলোর কি করব, গুণনীয়ক বার করব, মানে উৎপাদক করব। তাহলে 15 এর উৎপাদকগুলো বার করি, 1 × 15, 2 দিয়ে যাবে না, 3 × 5, 5 3 15 হয়ে থাকে। ঠিক আছে, 15 হলো 25, 25 কি হয়, 1 × 25, আর হচ্ছে যে 5 5 25 হয়ে থাকে। ঠিক আছে, এ দুটো হলো। এবার হচ্ছে 40, 40 কি করব, 1 × 40, 2 × 20, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে, 4 × 10, 5 দিয়ে যাবে, 5 8 40, তারপরে 6 দিয়ে যাবে না, 7 দিয়েও যাবে না, আবার 8 দিয়ে চলে আসছে, তাহলে এই কটা হয়ে গেল। তাহলে এই যে 15 সংখ্যার উৎপাদকগুলো কি কি হলো, এর উৎপাদকগুলো কি কি হলো, 1 3 5 15। তাহলে 25 এর উৎপাদক কি হলো, 1 5 আর 25 হলো, এই 5 তো আছে আর লিখলাম না রিপিটেড। তাহলে 40 এর উৎপাদক কি হলো, 40 এর উৎপাদক 1 2 4 5 8 10 20 40, এই কটা হলো। তাহলে আমি যদি এখানে ধরি যে এর উৎপাদকগুলোকে নিয়ে একটা সেট গঠন করব, যেটাকে নাম দিলাম এ সেট, এটাকে নিয়ে একটা সেট গঠন করব, যেটাকে নাম দিলাম বি সেট, এবং এটাকে নিয়ে একটা সেট গঠন করব, যেটাকে নাম দিলাম সি সেট। ধরি 15 25 40 এর উৎপাদকগুলি নিয়ে যথাক্রমে মানে পরপর, যথাক্রমে এ বি এবং সি সেট গঠন করলাম। অর্থাৎ এ সেটটা কি হবে, এ সেটের মধ্যে কে থাকবে, 1 থাকবে, 3 থাকবে, 5 থাকবে, 15 থাকবে। বি সেটের মধ্যে কে থাকবে,
বি সেটের মধ্যে 1 5 25 থাকবে। সি সেটের মধ্যে কে কে থাকবে? সি সেটের মধ্যে 1 2 4 5 8 10 20 আর 40 থাকবে। এই কথা থাকলো। তাহলে এ বি সি হয়ে গেল। আমাকে কি বলেছে? আমাকে বলেছে গসাগু বার করতে। গসাগু মানেটা কি? গসাগু মানে হচ্ছে যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই তো? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গসাগুর ফুল ফর্ম তো তাই তো হচ্ছে। তাহলে আগে আসি সাধারণ গুণনীয়ক সম্বন্ধে। তাহলে সাধারণ গুণনীয়ক মানে কি? তার মানে এখান থেকে যেগুলো সাধারণ, এগুলো তো প্রত্যেকেই উৎপাদক, মানে এগুলো তো প্রত্যেকেই গুণনীয়ক। তাহলে এখান থেকে যেগুলো সাধারণ আছে সেইগুলো বার করি। সাধারণ মানে কি? এই তিনটের মধ্যে যে কটা কমন থাকবে সে কটা বার করবো। তাহলে এই তিনটের মধ্যে কমন মানে কেমন করে লিখবো? সেটার আকারে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি লিখবো। কে কে কমন আছে? তাহলে এখানে দেখো একটা আছে কমন, 1 আছে, 3 নাই, দেখো এর মধ্যে 3 নাই, এর মধ্যেও নেই, 5টা আছে, দেখো 3টের মধ্যেই 5 আছে, আর দেখো 15টা নেই কারোর মধ্যে, আর কিছু কমন পাচ্ছি না। তাহলে তাহলে এই দুটো কমন পাচ্ছি। এবার তাহলে কি হলো? এইটা মানে কি? এইটা মানে হচ্ছে যে তোমার সাধারণ গুণনীয়কগুলো বার করলাম। এবার কি বলছে? গসাগু বার করতে। গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ মানে যে বড় হবে সে। তাহলে এই দুটো সাধারণ গুণনীয়কের মধ্যে কে বড়? 5টা বড়। অতএব গসাগু কি হবে? গসাগু হবে যে 5। 5 হলো আমাদের এখানে গসাগু। তাহলে ক্লিয়ার? এই পর্যন্ত তাহলে ক্লিয়ার হয়ে গেল? ঠিক আছে, এবার আসছি নেক্সট কোশ্চেন। নেক্সটে কি আছে দেখো, কি বলেছে এখানে। তাহলে দেখো, একজন কারখানা পরিদর্শক একটি সামগ্রীর দৃঢ়তা, উৎকর্ষ এবং মাত্রা সমূহের ত্রুটি পরীক্ষা করেন। তাহলে কিসের কিসের ত্রুটিটা পরীক্ষা করেন? একজন কারখানা পরিদর্শক এসছে, মানে একজন দেখাশোনার লোক এসছে, সে দেখছে এখানকার কিছু যদি ত্রুটি থেকে থাকে তো সেগুলো দেখার জন্য লোক এসছে। তাহলে এখানে কি কি ত্রুটি সম্বন্ধে দেখবে এরা দেখবে যে সামগ্রিক দীর্ঘতা, উৎকর্ষ এবং মাত্রা সমূহে যদি কিছু ত্রুটি থেকে থাকে সেই সম্বন্ধে পরীক্ষা নিরীক্ষা করছে সেই পরিদর্শক। তাহলে এবার 100 একক সামগ্রিক পরীক্ষার পর, 100 একক মানে 100টা, ধরো 100টা জিনিস আছে, তার সেইগুলো পরীক্ষা করছে পর তিনি নিম্নলিখিত রিপোর্ট দাখিল করলেন। কি রিপোর্টটা দাখিল করলেন সেটা নিচে দেওয়া আছে, দেখো কি রিপোর্ট দাখিল করলেন। বলছে 3 প্রকার ত্রুটি 5টিতে। 3 প্রকার ত্রুটি 5টিতে মানে হচ্ছে যে একটা ধরো 5টা উপাদান আছে, এরকম ধরো 100টা উপাদানের মধ্যে 5টা উপাদান আছে, সেই 5টা উপাদানের মধ্যেই হচ্ছে যে এই 3 প্রকার ত্রুটি দেখা গেছে, মানে এই যে দীর্ঘতা, উৎকর্ষ এবং মাত্রা সমূহ ত্রুটি তিনটেই দেখা গেছে। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে দীর্ঘতা ও উৎকর্ষের ত্রুটি 10টিতে। দীর্ঘতা এবং উৎকর্ষ ত্রুটি 10টিতে, মানে 10টা উপাদান আছে যার মধ্যে এই দুটো ত্রুটি দেখা গেছে। এই দুটো ত্রুটি এই 10টা উপাদানের মধ্যে দেখা গেছে, 100টার মধ্যে 10টা উপাদানের মধ্যে এই দুটো ত্রুটি দেখা গেছে। তারপর মাত্রা সমূহ উৎকর্ষের ত্রুটি 8টাতে, মাত্রা সমূহ দীর্ঘতার ত্রুটি 20টাতে। উৎকর্ষ ত্রুটি মানে শুধুমাত্র উৎকর্ষ ত্রুটি আছে এরকম দেখা গেছে 30টার মধ্যে। দীর্ঘতা ত্রুটি দেখা গেছে যে 23টার মধ্যে, এবং মাত্রা সমূহের ত্রুটি দেখা গেছে কি বলেছে 50টির মধ্যে। উৎকর্ষ ত্রুটির মধ্যে দেখো একটা জিনিস লক্ষ্য করবে যে এখানে যে বলেছে যে উৎকর্ষ 30টি, উৎকর্ষ ত্রুটি 30টিতে, উৎকর্ষের ত্রুটি 30টিতে। তার মানে কি? উৎকর্ষের ত্রুটি মানে হচ্ছে যে এই যে তুমি এখানে দেখলে যে শুধুমাত্র যে উৎকর্ষ তা নয়, কিন্তু শুধুমাত্র উৎকর্ষ ত্রুটি তা নয়, কিন্তু উৎকর্ষ ত্রুটির মধ্যে তুমি যে মাত্রা সমূহ এবং উৎকর্ষ ত্রুটি আছে 8টা, সেটাও কিন্তু এর মধ্যে আছে। তারপরে তোমার এখানে যে দীর্ঘতা এবং উৎকর্ষ ত্রুটি 10টা, সেটাও কিন্তু এর মধ্যে আছে, মানে উৎকর্ষ ত্রুটি যে কটার মধ্যে আছে। ঠিক আছে, তাহলে আমাকে কি বলেছে প্রমাণ করতে হবে। তারপরে কি বলেছে? মাত্রা সমূহের ত্রুটি 50টি, তাহলে মাত্রা সমূহের 50টিতে। এবার পরিদর্শকে জরিমানা করা হলো, কেন করা হলো? যুক্তিটা উত্তর দিতে বলেছে। তো জরিমানা কেন করা হবে আগে বলো। তাহলে এখানে যে আমাকে প্রশ্নটা বলেছে, এখানে দেখো কি বলেছে যে পরিদর্শকে জরিমানা করা হলো। পরিদর্শক মানে কে? যে পরিদর্শন করতে এসেছিল, সে তো ত্রুটির বিচার করছিল, তাকে কেন জরিমানা করা হবে সেটা হচ্ছে মেন প্রশ্ন এখানে। তাকে কেন জরিমানা করা হতে পারে, সেখানে একটাই উত্তর হতে পারে, যদি সে যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টে যদি কোনো রকম ভুল থেকে থাকে তবেই তো তাকে জরিমানা করা হয়ে থাকবে। রিপোর্টে কি ভুল হয়ে থাকতে পারে সেটা আমরা এখানে বিচার করবো। তাহলে রিপোর্টে কি করে ভুল হতে পারে সেটা আমরা এখন বিচার করবো। আমরা প্রথমে অঙ্ক করার সময় কি করব না, প্রথমে ধরে নেবো যে 3টে সেট ধরে নেবো। কি কি সেট ধরে নেবো? প্রথমে ধরবো যে দীর্ঘতা, উৎকর্ষ এবং মাত্রা সমূহের ত্রুটিতে যে সামগ্রিক সমূহের যে সেটগুলো, সেগুলো ধরবো যে এক্স ওয়াই জেড বা এবিসি, যে কোনো একটা ধরলেই হবে। তাহলে আমি এখানে কি ধরবো? আমি ধরি দীর্ঘতা, উৎকর্ষ, মাত্রা সমূহের ত্রুটি সেট গুলি যথাক্রমে এক্স ওয়াই জেড ধরে নিলাম। ঠিক আছে, এক্স ওয়াই জেড ধরে নিলাম আমি এখান থেকে। কি বলছে দেখো, এখানে উৎকর্ষ ত্রুটি 30টিতে, দীর্ঘতা 23টিতে এবং মাত্রা সমূহ 50টিতে আছে। তার মানে কি? আমি এই সেটগুলো, তাহলে এই সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে তার সংখ্যা হচ্ছে 30টা। তাহলে এই সেটের মধ্যে যে এলিমেন্ট আছে তার সংখ্যা হচ্ছে যে 23টা, আবার মাত্রা সমূহ সেটের মধ্যে যে এলিমেন্টটা আছে তার সংখ্যা হচ্ছে 50টা, সেটা ধরবো। তাহলে এখানে কি ধরেছিলাম? উৎকর্ষ কি বলেছে? ওয়াই ধরেছিলাম। তাহলে এক্স কি ধরেছিলাম? দীর্ঘতা ধরেছিলাম। তাহলে এন এক্স লিখবো। কত? দীর্ঘতা ত্রুটি কতগুলো আছে? 23টা আছে, তাহলে 23 লিখবো। উৎকর্ষের ত্রুটি কতগুলোতে আছে? উৎকর্ষের ত্রুটি 30টা আছে, 30টা লিখলাম। আর লিখলাম যে এন জেড মানে হচ্ছে মাত্রা সমূহের ত্রুটি কতগুলোতে আছে? 50টা লিখলাম। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল।
এবার কি বলেছে, এবার বলেছে যে 3 প্রকার ত্রুটি 5টিতে আছে। 3 প্রকার ত্রুটি মানে কি? 3 প্রকার ত্রুটি মানে হচ্ছে যে এই যে এই সেটের মধ্যে থাকবে, তার মানে কি এক্স ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড। তার কেন হলো এটা, কেন হলো? কারণ বলছে 3 প্রকার ত্রুটি আছে, মানে কমন এরিয়াটা যদি তুমি ভ্যান ডায়াগ্রাম চিত্রটা যদি এঁকে থাকো এখানে, তাহলে দেখো যদি আঁকি আমি এখানে আমি ইউ নাম দিলাম, ঠিক আছে, ইউ নাম দিলাম, আর এখানে 3টে সেট লিখবো। এই একটা সেট এ সেট, এখানে এক্স ধরেছি আমি, বি সেট, এখানে ওয়াই, এটা সি ধরবো, এক্স ধরবো, এটা ওয়াই ধরবো, এটা জেড ধরবো, ঠিক আছে, হলো। এবার বলেছে যে দেখো 3 প্রকার টুটি আছে, এগুলো তো এক একটা টুটি, তার মানে কি এটা হচ্ছে যে এক্স টুটি, এটা হচ্ছে ওয়াই টুটি। তাহলে এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে যে এক্স এবং ওয়াই দুই রকম টুটি আছে। এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে যে এক্স এবং জেড টুটি আছে, দু রকম জেড টুটি আছে এই জায়গাটা। এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে যে ওয়াই জেড টুটি আছে এই জায়গাটায়, ঠিক আছে, ক্লিয়ার। এবার হচ্ছে যে এই জায়গাটুকু দেখো, এই জায়গাটুকু কি? এই জায়গাটুকু হচ্ছে যে এক্স ওয়াই জেড টুটি আছে, 3 প্রকার টুটি আছে এই জায়গাটুকু। তার মানে কি এখানে 3 প্রকার টুটি বলেছে 5টিতে, তার মানে কি লিখতে পারি? এক্স ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড সমান 5 লিখতে পারি। তো তাই জন্য তাহলে এটা তো ইন্টারসেকশন, এক্স ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড ইন্টারসেকশন, তাই তো হচ্ছে এখানে, ঠিক আছে, এইটুকু ক্লিয়ার হয়ে গেল। এবার কি বলেছে? এবার বলেছে দেখো দৃঢ়তা ও উৎকর্ষ ত্রুটি 10টিতে আছে। দৃঢ়তা উৎকর্ষ ত্রুটি কি আছে? তাহলে দৃঢ়তা আছে এক্স আর উৎকর্ষ ত্রুটি আছে যে ওয়াই, তাহলে এদের ইন্টারসেকশন কতগুলো হবে? 10টাতে হবে। মাত্রা সমূহ উৎকর্ষ ত্রুটি আছে দেখো, মাত্রা সমূহ এবং উৎকর্ষ ত্রুটি আছে 8টিতে। তাহলে মাত্রা সমূহ ত্রুটিকে, মাত্রা সমূহ হচ্ছে জেড, এবং কি বলেছে মাত্রা সমূহ ও উৎকর্ষ কে আছে? ওয়াই আছে, তাহলে সেটা হচ্ছে যে 8 হবে। মাত্রা সমূহ দৃঢ়তা ত্রুটি আছে 20টিতে, তাহলে মাত্রা সমূহ হচ্ছে জেড এবং দৃঢ়তা ত্রুটি হচ্ছে যে এক্স, সেটা হচ্ছে যে 20 বলে দিয়েছে, তাই তো বলেছে 20 বলেছে, ঠিক আছে। এই পর্যন্ত তাহলে ক্লিয়ার হয়ে গেল, সবকিছু লেখা হয়ে গেল, আর কিছু বলে দেয়নি এখানে, সবকিছু লেখা হয়ে গেল। এবার আমি এখান থেকে কি বার করব? এবার আমি এখান থেকে বার করব যে কেবলমাত্র দৃঢ়তা ত্রুটি আছে এমন সামগ্রিক সংখ্যা শুধুমাত্র বার করব। শুধুমাত্র দৃঢ়তা ত্রুটি কোনটা? এটা দৃঢ়তা ত্রুটি কোনটা? শুধুমাত্র দৃঢ়তা ত্রুটি কোনটা থাকবে? তাহলে এইটুকু অংশের মধ্যে শুধুমাত্র দৃঢ়তা ত্রুটি, তাহলে আমি এইটুকু অঞ্চলটা বার করব। এইটুকু অঞ্চলটা আমি এখানে বার করে দেখব। তাহলে এইটুকু অঞ্চলটা আমি বার করে দেখি, তাহলে শুধুমাত্র দৃঢ়তা ত্রুটি কি আছে, তাহলে কি হবে? এইটুকু অঞ্চল তাহলে আমি কি দ্বারা প্রকাশ করব? এইটুকু অঞ্চল আমি দেখো, তাহলে এখন লিখি শুধুমাত্র এটা হবে, এইটা কেন হবে দেখো। এবার এইটাই যে শুধুমাত্র দৃঢ়তা ত্রুটি, এটা কি করে বুঝলাম দেখো। এখানে একটা রাফলি করছি, দেখো এক্স ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট ইন্টারসেকশন, এক্স ইন্টারসেকশন এটাকে আমি লিখতে পারি তো যে ওয়াই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন জেড কমপ্লিমেন্ট, এরকম করে লিখলাম আমি এক্স ইন্টারসেকশন ওয়াই জেড এর কমপ্লিমেন্ট লিখতে পারি। তাহলে কি ইউজ করলাম? ডিমর্গান ল এখানে ইউজ করলাম, ঠিক আছে। তার মানে কি এক্স মাইনাস ওয়াই জেড হলো। এবার তাহলে বুঝতে পারছো? এবার এখান থেকে তাহলে ওয়াই জেড এর ইউনিয়নটা কোনটা? ওয়াই জেড এর ইউনিয়নটা দেখো, এই যে চিত্র থেকে দেখো, দেখো এইটা হচ্ছে যে ওয়াই জেড এর ইউনিয়ন। তাহলে এক্স থেকে এই অংশটুকু বাদ দেবো, এক্স এর সাথে কোনটুকু অংশ এর কমন আছে? এইটুকু অংশ হচ্ছে যে এর কমন আছে, এইটুকু অংশ এক্স এর সাথে এর কমন আছে। এই যে ওয়াই ইউনিয়ন জেড এর এইটুকু অংশ কমন আছে এক্স এর সাথে, তাহলে এইটুকু অংশ যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে যেটুকু অংশ পড়ে থাকবে সেটাই তো আমার এক্স, শুধুমাত্র এক্স থাকবে এইটুকু অংশ, তাহলে শুধুমাত্র, তাহলে এটাই আমি বার করলাম এখানে। তাহলে ক্লিয়ার এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে এবার আমি এটাকে লিখবো, কি করে লিখবো দেখো। এটা মানে হচ্ছে এন এক্স, গোটা এক্সটা নিলাম, এটা মানে হচ্ছে যে এন এক্স গোটা এক্সটা নিলাম, ঠিক আছে। সেখান থেকে কি করব? সেখান থেকে দেখো আমি বাদ দেবো যে এইটুকু অঞ্চল বাদ দেবো, আবার এইটুকু অঞ্চল বাদ দেবো, দিয়ে এইটুকু অঞ্চল যোগ করে দেবো, ঠিক আছে। কেন করলাম দেখো, আগে করি দেখো। তাহলে এখান থেকে এন এইটুকু অঞ্চল মানে এক্স ইন্টারসেকশন ওয়াই বাদ দিলাম, আবার এখান থেকে এইটুকু অঞ্চল বাদ দিলাম, মানে হচ্ছে যে এন এক্স ইন্টারসেকশন জেড বাদ দিলাম। তার সাথে কি করব না, যোগ করব এন এক্স ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড। কেন করলাম এটা দেখো ভালো করে। এই যে গোড়াটা হচ্ছে এক্স, ঠিক আছে, আমি শুধুমাত্র এইটুকু অঞ্চল চাইছি, তাহলে এই গোড়াটা হচ্ছে এক্স, সেখান থেকে আমি এই অংশটুকু বাদ দিলাম, এই অংশটুকু কি আছে এক্স ইন্টারসেকশন ওয়াই, এই অংশটুকু আছে যে এক্স ইন্টারসেকশন ওয়াই,
ঠিক আছে, এইটুকু অঞ্চল বাদ দিয়ে দিলাম। এবার কি করলাম, এইটুকু অঞ্চল বাদ দেবো আমি, এইটুকু অঞ্চল বাদ দিলাম, এইটুকু অঞ্চল তো বাদ দিলামই আমি, আবার এইটুকু অঞ্চল বাদ দেবো। এইটুকু অঞ্চল কি আছে, ওয়াই ইন্টারসেকশন জেড, তাহলে ওয়াই ইন্টারসেকশন জেড বাদ গেল। দেখো এইটুকু অঞ্চল দেখো দুবার বাদ চলে গেল, এইটুকু অঞ্চল দেখো দুবার বাদ চলে গেল, একবার বাদ দিতে হতো আমাকে, তাহলে এইটুকু অঞ্চল আমাকে একবার যোগ করতে হবে নিশ্চয়ই। এইটুকু অঞ্চল মানে কোনটা, এই তিনটের কমপ্লিমেন্ট, এই তিনটের ইন্টারসেকশনটাই তো হচ্ছে এই অঞ্চলটুকু, এই অঞ্চলটুকু হচ্ছে এই তিনটের ইন্টারসেকশন, সেটাই আমি যোগ করে দিলাম। ঠিক আছে, এখান থেকে ক্লিয়ার। তাহলে এবার এখান থেকে মান বসাবো, কি আছে এক্স এর মান, এন এক্স এর মান কত আছে 23, তারপরে কি আছে এক্স ইন্টারসেকশন ওয়াই এর মান কত আছে, এক্স ইন্টারসেকশন ওয়াই এর মান হচ্ছে 10, তারপরে কার মান হচ্ছে এক্স ইন্টারসেকশন জেড এর মান আছে, এক্স ইন্টারসেকশন জেড এর মান কত আছে, জেড ইন্টারসেকশন এক্স আর এক্স ইন্টারসেকশন জেড, মানে এটা কমিউটেটিভ ল হোল্ড করে, তার মানে দুটো একই হয়ে থাকবে, তার মানে এখানে 20 লিখবো, প্লাস এটার কত আছে তিনটের কমপ্লিমেন্ট, এই তিনটের ইন্টারসেকশন কত আছে 5 আছে, তাহলে লিখলাম। এবার হিসাব করবো, এই দুটো মানে 30, আর এই দুটো মানে যোগ করলে কত হবে, এই দুটো যোগ করলে হচ্ছে 27, তাই তো 27 হবে তো না 28 হবে, সরি 28 হলো, 28 আর এই দুটো যোগ করলে 30 হবে, মান কত আসলো -2। তাহলে একটা জিনিস দেখো, কোন সেটের কি পদ সংখ্যা -2 হতে পারে, সেই সেটের পদ সংখ্যা মানে কি, তার মধ্যে যে এই যে সামগ্রিক ছিল, তার মধ্যে যে সামগ্রিকটা ছিল সেই সামগ্রিকটা মাইনাসে যেতে পারে, কোনো একটা জিনিস কি মাইনাসে হতে পারে, কোনো একটা জিনিস কি মাইনাসে হতে পারে, সেটা হতে পারে না। তাহলে কোনো একটা সেটের পদ সংখ্যা মাইনাস কি হতে পারে, সেটা তো হতে পারে না। তাহলে এটা কি, তাহলে এই যে গোটা রিপোর্টটা দিয়েছে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে রিপোর্টটা দাখিল করেছেন ইনি, যে পরিদর্শক, সেই রিপোর্টটা নিশ্চয়ই ভুল রিপোর্ট দাখিল করেছেন, তাহলে অবশ্যই তার জন্য তার ফাইন হয়েছে। ঠিক আছে, এখান থেকে তাহলে ক্লিয়ার হয়ে গেল। এবার আসছি তোমাদের কি না, এবার আসছি দেখো কি কোশ্চেন দিচ্ছে, যে সেট বীজগাণিতিক সূত্রাবলীর সাহায্যে প্রয়োগ করে দেখাও যে এটা সেট বীজগাণিতিক সূত্রাবলী কোনগুলো। দেখো কিছু আগের দিনে আমি তোমাদের বলেছিলাম যে অ্যাসোসিয়েটিভ ল সম্বন্ধে, ডিস্ট্রিবিউটিভ ল সম্বন্ধে, কমিউটেটিভ ল সম্বন্ধে, আইডেন্টিটি ল সম্বন্ধে, তারপরে তোমাদের ডিমর্গানের ল, আরো এক্সট্রা কিছু ল ছিল, সেই ল সম্বন্ধে বলেছিলাম। সেই ল গুলো ইউজ করে এখানে প্রমাণ করতে হবে এটা ইকুয়াল টু এটা, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে চলো দেখি একটা প্রমাণ করে দেখি কি হয়। তাহলে আমি এখানে লিখলাম বাম পক্ষ বলে লিখলাম, ঠিক আছে, বামপক্ষ বলে লিখলাম। বামপক্ষে কি আছে, এ ইন্টারসেকশন বি মাইনাস সি আছে। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। কি করে প্রমাণ করব, চলো দেখি। তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টকে সি দ্বারা প্রকাশ করা হয়, আবার এরকম একটা দাগও দেওয়া হয় থাকে। কমপ্লিমেন্ট লিখতে পারি, এটাকে এরকম করে লিখতে পারি, আমি আগের দিন বলেছিলাম। ঠিক আছে, এবার কি লিখবো, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টের ইন্টারসেকশনের সি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা লিখতে পারি। কি লিখতে পারি, কেন লিখতে পারি, আইডেন্টিটি ল, আইডেন্টিটি ল এর জন্য। ঠিক আছে, আইডেন্টিটি লটা ইউজ করলাম, তাই জন্য এটা লিখলাম। আইডেন্টিটি লটা নিশ্চয়ই জানো, এ ইউনিয়ন এ সমান এ হয়ে থাকে, এ ইন্টারসেকশন এ সমান এ হয়ে থাকে, সেটা আগের দিন আমি বলেছিলাম। ঠিক আছে, তাহলে এটা হয়ে থাকলো। এবার কি করব, এবার আমি অ্যাসোসিয়েটিভ লটা লাগাবো। কি করে লাগাবো, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর কমপ্লিমেন্ট, এটাকে এক জায়গায় নিলাম, দিয়ে সি এর কমপ্লিমেন্ট করলাম। ঠিক আছে, এখানে তাহলে অ্যাসোসিয়েটিভ লটা হোল্ড করে গেল, এখানে অ্যাসোসিয়েটিভ লটা লাগালাম। এবার কি করব, অ্যাসোসিয়েটিভ ল লিখতে হবে এখানে। ঠিক আছে, আবার অ্যাসোসিয়েটিভ ল লাগবো, কার মধ্যে লাগাবো, এইটার মধ্যে লাগাবো অ্যাসোসিয়েটিভ ল। তাহলে লাগালাম। দেখো আমাকে কি আনতে হবে সেটা আমাকে দেখতে হবে। হ্যাঁ, কি আনতে হবে, দেখো এ মাইনাস সি মানে কি, এ ইন্টারসেকশন সি কে কমপ্লিমেন্ট, এটা আনতে হবে। সেটা আনার জন্য আমাকে কি কি করতে হবে সেটা দেখতে হবে। তারপরে দেখো বি মাইনাস সি, এটা মানে কি, বি ইন্টারসেকশন সি এর কমপ্লিমেন্ট, এটা আনতে হবে। এই দুটোকে দিয়ে ইন্টারসেকশন আনতে হবে। এটা আনার জন্য আমাকে যা যা করতে হবে তাই করছি আমি এখানে। দেখো তাই জন্য আমি প্রথমে কি করলাম না, ইন্টারসেকশন করে কমপ্লিমেন্ট করলাম, তারপরে আমি আইডেন্টিটি ল লাগালাম, কারণ এখানে দেখো দুটো সি আছে, তাই জন্য আমি এখানে দুটো সি এর কমপ্লিমেন্ট লাগালাম। এখানে তো ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এখানে ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, মাইনাস মানে তো তাই। তাই জন্য আমি দুটো সি আনার চেষ্টা করলাম, আনলাম এখান থেকে। দিয়ে আমি কি করলাম, এখানে অ্যাসোসিয়েটিভ লটা লাগালাম। এখানে অ্যাসোসিয়েটিভ ল লাগানোর পর কি করলাম, দিয়ে আবার অ্যাসোসিয়েটিভ ল লাগালাম, আবার অ্যাসোসিয়েটিভ ল লাগালাম, আবার অ্যাসোসিয়েটিভ ল লাগানোর পর কি করলাম, দিয়ে দেখো এখান থেকে তাহলে আমার বি মাইনাস সিটা হয়ে গেল। এবার তাহলে আমি এবার কি করবো না, এবার করবো যে আমি কমিউটেটিভ লটা লাগাবো, মানে বিনিময়, মানে এটাকে এদিকে পাঠাবো, এটাকে এদিকে পাঠাবো। তাহলে কমিউটেটিভ লটা লাগালাম এখানে। এখানে কমিউটেটিভ ল মানে সি এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ, এটা লাগালাম, সি কমপ্লিমেন্ট, এখানে কি লাগালাম, কমিউটেটিভ ল। ঠিক আছে, এই পর্যন্ত হলো। তাহলে আমার এখানে দেখো একদিকে চলে আসলো কিন্তু বি মাইনাস সিটা চলে আসলো, কিন্তু বি মাইনাস সিটা চলে আসলো, এটা মানে তো বি মাইনাস সি, এটা চলে আসলো। এবার এদিকে কি আসছে, এবার এটাকে আমি কি করবো না, এটাকে আমি অ্যাসোসিয়েটিভ ল লাগাবো। অ্যাসোসিয়েটিভ ল লাগালে কেমন হবে, এবার দেখো দুটো চলে আসলো। এবার আমি কি করব, এবার আমি করবো যে অ্যাসোসিয়েটিভ লটা লিখে নিয়ে অ্যাসোসিয়েটিভ, এবার আমি করবো যে একই রকম ভাবে বিনিময় মানে কমিউটেটিভ লটা লাগাবো। কমিউটেটিভ লট লাগালে দেখো এই জিনিসটা চলে আসলো।
কমিউটেটিভ ল লাগিয়ে দিলাম। তাহলে হয়ে গেল এখান থেকে, তাহলে এ মাইনাস সি ইন্টারসেকশন এ মাইনাস, সরি এখানে ভুল হয়ে গেল আমার একটু, লেখাটা বি হতো, তাহলে বি মাইনাস সি হয়ে গেল। তাহলে প্রুফ হয়ে গেল, উপরে যেটা প্রুফটা ছিল সেটা হয়ে গেল, তাহলে প্রমাণ প্রুফ লিখে দিলাম। এরকম করে এই প্রমাণগুলো করতে হয়ে থাকে, ঠিক আছে। যদি সংজ্ঞার মাধ্যমে বলতো তাহলে ডেফিনেশন ইউজ করে করতাম, ওই এক্স সাজ দ্যাট ওই রকম করে যেমন করে লিখতাম, ওই ধর্মভিত্তিক পদ্ধতির মাধ্যমে যেমন করে লিখতাম সেরকম করে লিখতাম, ঠিক আছে। তাহলে এবার এটা যেহেতু বীজগাণিতিক সূত্র বলি প্রয়োগ করে বলতে বলেছে, তাই জন্য আমি এটা সূত্রগুলো প্রয়োগ করে আমি এখানে করলাম, ঠিক আছে। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত থেকে থাকুক এবং তোমরা ভালো করে পড়ো, প্রথম থেকে আবার পড়ো সেট তত্ত্বটা, প্রথম যে 3টে ভিডিও দিয়েছিলাম এবং আজকে যে ভিডিওটা দিলাম সেটা আবার ভালো করে দেখো এবং ভালো করে পড়ো, দেখবে আরো নতুন নতুন জিনিস সম্বন্ধে ধারণা আসছে। সেটটা যত পড়বে তত নতুন নতুন জিনিস সম্বন্ধে বুঝতে পারবে এবং ভালো ধারণা আসবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে এই পর্যন্ত থেকে থাকো, তাহলে নেক্সট দিন আমি এক্সারসাইজটা শুরু করবো।